আজকে আমরা স্টার্ট করব ফোর্স চ্যাপ্টারটা। ফোর্স উইথ ফ্রিকশন একসাথে রয়েছে। আমরা প্রথমে ফ্রিকশন ছাড়া মানে উইদাউট ফ্রিকশনের পার্টটা স্টার্ট করব ফোর্সের। ফার্স্ট আসছি নিউটনস লজ অফ মোশন। 9-10 আমরা করে এসেছি নিউটনের 3টে ল, এখনো পড়বো। আসে না পরীক্ষায় খুব একটা, কিন্তু ল গুলো দেখে যাবো। ফার্স্ট ল কি ছিল? কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে ও রেস্টেই কন্টিনিউ থাকবে, আর যদি কোনো অবজেক্ট মুভ করে উইথ ইউনিফর্ম ভেলোসিটি তাহলে ও ওই ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেই থাকবে আনটিল এন্ড আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড। এটা ছিল ফার্স্ট ল, 9-10 করেই এসেছি। তো এই ফার্স্ট ল থেকে আমরা কি কি ইনফরমেশন পাই সেটা প্রথমে নোট ডাউন করবো। আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি? ফার্স্ট ল থেকে পাচ্ছি অ্যাবাউট ফোর্স। ফোর্স ফোর্স ব্যাপারটা কি? ফোর্স মানে হচ্ছে একটা এক্সটার্নাল এজেন্ট। একটা অবজেক্ট রয়েছে, তাকে আমরা ধাক্কা মারলে সে মুভ করে বা অন্তত মুভ করার চেষ্টা করে। তো ওই এক্সটার্নাল এজেন্ট যেটার জন্য কোনো রেস্ট অবজেক্ট মোশনে এলো বা আসার চেষ্টা করলো, বা একটা মানে সাইকেল চলছিল, এবার সামনে একজন দাঁড়িয়ে পড়লো, তো সাইকেলটা ধাক্কা খেয়ে থেমে গেল, তাহলে ওর মোশনটাকে স্টপ করলাম। এবার সাপোজ একটা ট্রাক আসছিল, সামনে দাঁড়িয়ে পড়েছে থামার জন্য, ট্রাক ওর উপর দিয়ে চলে গেল, স্টিকার বানিয়ে চলে গেল, তো সেক্ষেত্রে ও থামানোর চেষ্টা করেছে, থামেনি, তো সেটাও ফোর্স। তাহলে ফোর্স হলো এমন একটা এক্সটার্নাল এজেন্ট যেটা কোনো রেস্ট অবজেক্টকে মোশনে আনে বা আনার চেষ্টা করে, বা কোনো মোশন অবজেক্টকে রেস্টে আনে বা ওর মোশনে চেঞ্জ করার চেষ্টা করে। সেই এক্সটার্নাল এজেন্টকে আমরা বলবো ফোর্স। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি জানতে চাই, মানে সেকেন্ড ইনফরমেশন যেটা আমরা পাই নিউটনস ফার্স্ট ল থেকে, সেটা হচ্ছে ইনার্শিয়া। এটাও 9-10 পড়েছিলাম। দু রকম ইনার্শিয়া আমরা পড়েছিলাম, কি কি? ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন। উইথ এক্সাম্পলও দেখেছিলাম। সাপোজ একটা বাসে রয়েছে, বাসটা রেস্টে ছিল, হঠাৎ করে স্টার্ট দিল, আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি। কেন? কারণ আমাদের বডিটা রেস্টে ছিল, যেই মুভমেন্টে স্টার্ট করেছে আমাদের পাটা, বা আমরা বসে থাকলে লোয়ার পোর্শনটা সিটের সাথে অ্যাটাচ ছিল বলে এগিয়ে গেছে, আপার পোর্শনটা তখনও রেস্টে থাকার চেষ্টা করেছে, সেই জন্য পিছিয়ে গেছে। এগুলো এক্সাম্পল আমরা 9-10 করেছি। সেম অ্যাজ যদি গাড়ি হঠাৎ করে চলতে চলতে ব্রেক মারে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই এক্সাম্পলস গুলো আমরা করে এসেছি। তাহলে আমরা মেনলি এখানে জানলাম ফার্স্ট ল থেকে দুটো জিনিস, ফার্স্ট অ্যাবাউট ফোর্স আর সেকেন্ড অ্যাবাউট ইনার্শিয়া। আচ্ছা, এবার আসছি সেকেন্ড ল। সেকেন্ড ল থেকে আমরা কি কি পাচ্ছি? সেকেন্ড ল ছিল কি? সেকেন্ড ল ছিল অ্যাবাউট মোমেন্টাম। মানে কোনো অবজেক্টের উপরে যদি মোমেন্টামে চেঞ্জ করতে হয়, তো এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা ছিল ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। তাহলে ফোর্স ছিল প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ডিপি বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই ছিল আমাদের ফোর্স। আর যেদিকে ডিরেকশন চেঞ্জ হচ্ছে ফোর্সের, সেদিকেই মোমেন্টামের চেঞ্জ হয়, মানে মোমেন্টামের চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ ফোর্সের দিকে হয়। বেশ, এবার এই সেকেন্ড ল থেকে আমরা কি কি জানতে পারছি? ফার্স্ট ইনফরমেশন হচ্ছে ম্যাগনিটিউড অফ ফোর্স। ফার্স্ট ইনফরমেশন ম্যাগনিটিউড অফ ফোর্স, মানে ফার্স্ট ল থেকে আমরা অ্যাবাউট ফোর্স জেনেছিলাম, মানে হোয়াট ডু মিন বাই ফোর্স জেনেছিলাম। সেকেন্ড ল থেকে ওই ফোর্সটারই আমরা ম্যাগনিটিউড জানতে পারলাম। ঠিক আছে, সেকেন্ড অ্যাবাউট মোমেন্টাম। মোমেন্টাম কি? মোমেন্টাম তো আমরা জানি, এমনি বাই ডেফিনেশনে বললে এটা তো ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস ইনটু ভেলোসিটি, তাই না? এম ভিটাকে আমরা মোমেন্টাম বলি। বাট এটা রিয়েলি বোঝার জন্য মোমেন্টামটা কি জিনিস, বাই ডেফিনেশন তো প্রোডাক্ট অফ মাস ইনটু ভেলোসিটি, বাট এটা অ্যাকচুয়ালি কি সেটা যদি বুঝতে হয়, মোমেন্টামটা বেসিক্যালি কি, কোনো অবজেক্ট কতটা এফিশিয়েন্টলি এটা কাজ করতে পারবে সেটা বোঝায়। মানে ধরো একটা সামান্য ছোট্ট অবজেক্ট, ছোট্ট পাথর ওকে ছুঁড়ে মারলো, এবার গায়ে পড়লো, এই কি ছুঁড়ে ফেললি, কোনো এফেক্ট হলো না। ওটাই যদি একই স্পিডে মাসটা বেশি থাকতো, তাহলে ওর মোমেন্টামটা অনেক বেশি হতো এবং অনেক জোরে হিট করতো। আবার সেরকম ভাবেই ধরো একটা ছোট বুলেট, সেই বুলেটটাকেও হাতে করে ছুঁড়ে মারলো, সেক্ষেত্রেও কোনো এফেক্ট হবে না। বাট ওটাই গানে ফায়ার হলে এত স্পিড হচ্ছে যে বডি আর পার হয়ে যাচ্ছে। তার মানে শুধু মাস বা শুধু ভেলোসিটি এটা সাফিসিয়েন্ট হয় না। মাস ইন্টু ভেলোসিটিটা যদি খুব বেশি হয়, তাতে ওই প্রোডাক্টটার ভ্যালু এত বেশি হবে যে ও একটা কিছু একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, একটা ভালো ইম্প্যাক্ট হয়েছে, একটা কাজে একটা ইম্প্যাক্ট হয়েছে, যে ও একটা কিছু করে দেখিয়েছে। সেই ইম্প্যাক্টের ক্ষমতাটা আমরা বেসিক্যালি মোমেন্টাম দ্বারা বোঝাই। বুঝেছি? মোমেন্টাম তো বুঝলাম। এবার এই যে ম্যাগনিটিউড অফ ফোর্স, সেইটাকে এবার আমরা দেখবো ম্যাগনিটিউড অফ ফোর্স কিভাবে বার করা যায়। দেখো, সাপোজ একটা অবজেক্টের মাস ছিল এম, সে ইউ ভেলোসিটি মুভ করছিল,
এবার পেছন থেকে সাপোজ একটা কেউ ধাক্কা মেরেছে এফ ফোর্সে, ও যেদিকে যাচ্ছিল সেই ডিরেকশনে, তার ফলে ওর ভেলোসিটি ইউ থেকে বেড়ে ভি হয়ে গেছে এবং এর জন্য টাইম লেগেছে টি। তাহলে নিউটনস ল বলছে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে মোমেন্টামের চেঞ্জ কি হয়েছে, এম ইউ ছিল, মাস ছিল এম, ভেলোসিটি ছিল ইউ, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এম ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, তাহলে ফাইনাল মোমেন্টাম এম ভি। তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, দ্যাট ইজ চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা এর প্রপোর্শনাল বলেছিল। তাহলে এফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে, লিখলাম সাপোজ কে। আচ্ছা, এখানে এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি মানে কি হয়, অ্যাক্সিলারেশন। তাহলে এফ বেরালো কে এম এ, বাট আমাদের চেনা ইকুয়েশন তো ছিল এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এফ ইকুয়ালস টু কে এম এ কি করে হলো? সেটার কারণ এই কেটার ভ্যালু 1 কিভাবে আসে সেটা যদি একটু দেখি। 1 নিউটন বা 1 ডাইনের ডেফিনেশন 19 এ করা হয়েছিল, মনে পড়ে? 1 নিউটন কাকে বলে? যদি মাসটা 1 কেজি চুজ করি এবং তাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিতে হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দেব, এর জন্য যে রিকোয়ার ফোর্স তাকে বলতাম 1 নিউটন। বা সেরকম ভাবে 1 গ্রাম সাবস্টেন্সকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দেওয়ার জন্য যে ফোর্সটা লাগে দ্যাট ইজ 1 ডাইন। তার মানে ইউনিট ফোর্সের ডেফিনেশন হচ্ছে ইফ m equals to 1 মানে ইউনিট মাস, acceleration is unit, then force is unit। তাহলে এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে পুট করতাম তাহলে দাঁড়াতো 1 equals to k into 1 into 1, that is k equals to 1। এই k equals to 1 টা পুট করলে এখানে f দাঁড়ালো, k এর জায়গায় 1 বসিয়ে দিলে m এ। এই এক্সপ্রেশনটা আমরা এই জন্য পাই এইভাবে। এটা হলো ফোর্সের ম্যাগনিটিউড। ওকে, আচ্ছা এবার আসছি থার্ড ল। বেশ, থার্ড ল থেকে আমরা কি কি জানি? থার্ড লটা কি বলা ছিল? থার্ড লতে বলা ছিল যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এর একটা এক্সাম্পল বলো দেখি। যেমন একটা আমি বলি, সাপোজ রকেটের ক্ষেত্রে রকেট ওপরে উঠছে, রকেট ওপরে ওঠার ফান্ডাটা কি, এর মেকানিজমটা কি? রকেটের এন্ড চেম্বারে গ্যাস থাকে, গ্যাস বলতে যেটা ফুয়েল, এবার সেটাকে বার্ন করে দেওয়া হয়। বার্ন হয়ে যাওয়ার জন্য হাই স্পিডে, ওই এক্সপ্লোশনে হাই স্পিডে এক্সস্ট গ্যাসটা বাইরের দিকে বেরোয়। প্রথমে যখন গ্রাউন্ডে আছে ও গ্রাউন্ডকে হিট করে, গ্রাউন্ড ওকে ইকুয়াল অ্যান্ড অপোজিট থ্রাস্ট তৈরি করে দেয়, যার জন্য ও উপরে ওঠে, এবং যত উপরে উঠতে থাকছে এয়ারও ওকে থ্রাস্ট দিচ্ছে, যার জন্য ওর কন্টিনিউ উপরের দিকে উঠতে থাকে। আচ্ছা, এবার রকেট সম্বন্ধে একটা বেসিক ইনফরমেশন প্রচুর লোক এটা ভুল করে। সাপোজ আমরা বলি যে চাঁদে যাব, কিসে যাব, রকেটে যাব। এই গল্প আমরা কোথা থেকে শুনেছি? ওই টিনটিনের গল্প, তাই না? টিনটিনের গল্পে আমাদের বলে যে রকেট নাকি চাঁদে নিয়ে যায়। অ্যাকচুয়ালি না, রকেটে করে আমরা চাঁদে যাই না, বা আমরা আর্থের বাইরে স্পেস স্যাটেল করে যাই, কখনোই রকেটে করে যাই না। রকেট মানে ওই দিওয়ালিতে বা কালী পুজোতে যেটা ফাটে উপরে গিয়ে, ওটাই রকেট। ওই রকেটটা গিয়ে ফেটে নিচে পড়ে যায়, অরিজিনাল রকেটটা ওরকম গিয়ে ফাটে না, ওটা আবার গ্রাউন্ডে পড়ে যায়। রকেটের কাজ কি? বেসিক্যালি যে স্পেসশিপটাকে বা যে স্পেস শাটেলটাকে পাঠাতে হবে তার গায়ে অ্যাটাচ করা রকেট লাগানো থাকে। ওর কাজ হচ্ছে ইনিশিয়ালি একে আপথ্রাস্ট তৈরি করে উপরের দিকে তুলে দেওয়া। কারণ ইনিশিয়ালি আর্থের অ্যাট্রাকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স এত পাওয়ারফুল হয় যে এই উঠতে গেলে প্রচুর ফুয়েল নষ্ট করে ফেলবে। সেই জন্য অ্যাডিশনাল রকেট দিয়ে দুপাশে দুটো বা চারটে যেরকম রিকোয়ারমেন্ট, রকেট এই স্পেস স্যাটেলটাকে উপরে তুলিয়ে দেয়। এরপরে রকেট আর্থের বাইরে তো রিকোয়ারমেন্টই নেই। আর্থের এমনি তো রকেটের মেকানিজম দেখলাম, ও আর্থের ক্ষেত্রে গ্রাউন্ডকে প্রথমে হিট করে উপরে ওঠে, তারপরে এয়ারের উপরে থ্রাস্ট তৈরি করে এবং উপরে ওঠে। তো আউট অফ স্পেসে তো এয়ারই নেই, তো এখানে রকেটের এই কনসেপ্টটা কাজেই লাগে না, এবং রকেট ওই জন্য বাইরে যায়ও না, আর্থে আবার রিটার্ন পড়ে যায়। স্পেস স্যাটেলটা নিজের ইঞ্জিন চালিয়ে বাইরে বেরোয়। যাই হোক, এটা হলো রকেটের কনসেপ্ট। আচ্ছা, এবার নেক্সট টপিকে আসছি, রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে যার রেসপেক্টে আমরা কোনো অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, অ্যাক্সিলারেশনে আছে না কি রকম আছে, সেইটা যে যার রেসপেক্টে মেজার করি তাকে আমরা বলি রেফারেন্স ফ্রেম। এবার এই রেফারেন্স ফ্রেমটা দুটো টাইপের হয়। কি কি? ফার্স্ট, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সেকেন্ড নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম।
কোনটা কি? ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম মানে যে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে মেকানিক্যাল ল গুলো, সাপোজ তোমার জন্য নিউটনস ল শিখেছি, তাহলে নিউটনস ল গুলো যে রেফারেন্স ফ্রেমে অ্যাপ্লিকেবল সেটাকে আমরা বলবো ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম, আর যেটা অ্যাপ্লিকেবল না সেটা হচ্ছে নন ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম। তো এই রেফারেন্স ফ্রেম গুলো একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে ইনার্শিয়া নন ইনার্শিয়াটা একদম ক্লিয়ার হয়ে যায়। সাপোজ একটা ট্রেন আছে, ট্রেনটা সাইড ওয়ালটা পুরো গ্লাসের, যাতে বাইরে থেকে ট্রেনের ভেতরটা পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এবার একটা ইনসিডেন্ট ভাবো, সাপোজ ট্রেনটা 50 কিলোমিটার পার আওয়ারে ইউনিফর্ম স্পিডে চলছে, ঠিক আছে? তো ট্রেনের ভেতরে একটা লোক বসে আছে, ওর সামনে একটা ফুটবল আছে। এবার ট্রেনটা চলতে চলতে হঠাৎ ব্রেক মারলো স্পিড কমানোর জন্য, হয়তো 20 করে দিল। তো যেই ব্রেক মারবে ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাবে। এবার এই ইনসিডেন্টটা দুটো আলাদা লোক কিভাবে দেখছে দেখো। যে লোকটা ট্রেনে বসে রয়েছে সে কি দেখছে, যে ফুটবলটা হঠাৎ করে সামনে এগিয়ে গেল, কেউ তো ফুটবলে কিক করলো না, কোনো রোনাল্ডো মেসি আসেনি, তাহলে বলটা রেস্টে ছিল, ওর পায়ের সামনেই ছিল, হঠাৎ করে এগিয়ে গেল উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স। তাহলে ওর কাছে এটা নিউটনস লকে ভ্যালিড করছে না, তাই না? নিউটনস ল বলেছিল যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স দেবো ততক্ষণ রেস্ট, অবজেক্ট রেস্টেই থাকবে। তাহলে ওর কাছে ফুটবলটা রেস্টে ছিল, হঠাৎ করে মুভ করেছে, তাহলে ওর জন্য নিউটনস ল অ্যাপ্লিকেবল হলো না, তাহলে ও হলো নন ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম। আবার সেম ইনসিডেন্টটা যেটা বাইরে থেকে কোনো একটা লোক, যেহেতু কাঁচের বললাম গ্লাসের, তো এপার ওপার পরিষ্কার দেখতে পাচ্ছে ভেতরটা, তো বাইরের লোকটা দেখছে যে প্রথমে ট্রেনটা 50 তে ছিল, মানে ফুটবলটাও 50 তে ছিল, এবার সাডেনলি ট্রেনটা স্পিড কমিয়েছে কিন্তু ফুটবল নিজের ইনিশিয়াল স্পিড 50 মেনটেন করার জন্য সামনের দিকে এগিয়ে গেছে। তাহলে ওই বাইরের লোকটার জন্য এই ইনসিডেন্টটা একেবারে প্রপার কাজ করলো। তাহলে তখন আমি বলতে পারি যে এই লোকটা হয়ে গেল ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম, কারণ ওর জন্য এটা অ্যাপ্লিকেবল হয়েছে। বোঝা গেল ইনার্শিয়া নন ইনার্শিয়া রেফারেন্স ফ্রেম। ওকে, নেক্সট এবার আসছি, নেক্সট টপিকে আসছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেবে, স্টেট অ্যান্ড প্রুফ ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কি বলছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যে সাপোজ দুটো অবজেক্টের মধ্যে কলিশন হচ্ছে, ধাক্কাধাক্কি লেগেছে, বা দুটো গাড়ির মধ্যে কলিশন হয়েছে, বলছে বিফোর কলিশন আফটার কলিশন ওদের টোটাল যা মোমেন্টাম ছিল, মানে ধাক্কা লাগার আগে দুটো গাড়ির যা টোটাল মোমেন্টাম আর ধাক্কা লাগার পরে দুটো গাড়ির যে টোটাল মোমেন্টাম, that will be remain same until and unless an external force is applied. যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়, দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, যা হচ্ছে, তো ওই দুজনের আগেও যা রিলেশন ছিল, মানে টোটাল যা মোমেন্টাম ছিল, ধাক্কা লাগার পরেও যে ওদের টোটাল মোমেন্টাম সেম থাকবে। এটা বলছে কনজারভেশন অফ ল। এবার এটাকে আমরা প্রুফ করব, চলো প্রুফ করি। সাপোজ দুটো অবজেক্ট নিলাম যার মাস m1 and m2, তারা দুজনেই সেম ডিরেকশনে মুভ করছে উইথ ভেলোসিটি u1 and u2, একই ট্র্যাকে একই দিকে মুভ করছে, বাট u1 ইজ গ্রেটার দ্যান u2। তাহলে এই স্পিড যদি বেশি হয় তো গিয়ে একসময় গিয়ে ধম ধাক্কা মারবে। তো ধাক্কা লাগার পরে সাপোজ m1 এর স্পিড হয়ে গেছে v1 and m2 ছিল যেটা, এটা m1, আর m2 স্পিড হয়ে গেছে v2। এটা কতক্ষণ পরে ঘটেছে না t টাইম পরে। তাহলে কি হলো, m1 অবজেক্টটা যেটা u1 স্পিডে যাচ্ছিল, আফটার কলিশন ইটস ভেলোসিটি বিকামস v1, and m2 যেটা u2 ভেলোসিটিতে যাচ্ছিল, আফটার কলিশন ওর ভেলোসিটি হয়ে গেছে v2। ঠিক আছে, এই কলিশনটা ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্টকে যে কালাইড করেছে, সাপোজ f ফোর্সে কলিশনটা হয়েছে, মানে ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্টকে হিট করেছে f ফোর্সে। তাহলে নিউটনস থার্ড ল বলে যে এভরি অ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, মানে হচ্ছে সেকেন্ড অবজেক্টও তাহলে ফার্স্ট অবজেক্ট হিট করবে, সেকেন্ড অবজেক্ট ফার্স্ট অবজেক্টকে তাহলে কত ফোর্সে হিট করবে, মাইনাস f, কারণ ইকুয়াল এন্ড অপোজিট, অপোজিট বোঝানোর জন্য এই মাইনাস সাইনটা, মাইনাস f ফোর্সে হিট করবে। তাহলে এবার আমি নিউটনসের সেকেন্ড লটা অ্যাপ্লাই করে দেখছি। নিউটনসের সেকেন্ড ল বলতে ফার্স্ট অবজেক্টের জন্য যদি লিখি নিউটন সেকেন্ড ল, F equals to rate of change of momentum, তাহলে প্রথম অবজেক্টের উপরে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে মাইনাস এফ, কারণ ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্টকে এফ ফোর্সে হিট করেছে, ও নিজে এক্সপিরিয়েন্স করেছে মাইনাস এফ, তাহলে ওর উপরে ফোর্স মাইনাস এফ। এতে ওর চেঞ্জ অফ মোমেন্টাম m1 v1 মাইনাস m1 u1 বাই t।
ওর ইনিশিয়াল মাস আর ভেলোসিটি ছিল m1u1, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম m1u1, ফাইনাল মোমেন্টাম সেরকম ভাবে m1v1, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম করলাম, দ্যাট ইজ ফোর্স। আবার এটাই সেকেন্ড অবজেক্টের জন্য যদি লিখি, সেকেন্ড অবজেক্টের জন্য এটা কি হয়ে যাবে, ওর উপরে অ্যাপ্লাইড ফোর্স F, তাহলে F ইজ ইকুয়াল টু ওর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যদি লিখতে চাই সেটা হয়ে যাবে m2v2 মাইনাস m2u2 ডিভাইডেড বাই t। এবার জাস্ট দুটো ইকুয়েশন কম্পেয়ার করে দেবো, এখানে মাইনাস এফ আছে, এখানে প্লাস এফ আছে, জাস্ট দুটো ইকুয়েশন কম্পেয়ার করছি। তাহলে এটাকে এরকম লিখতে পারি, মাইনাস m1v1 মাইনাস m1u1 বাই t ইকুয়ালস টু m2v2 মাইনাস m2u2 বাই t। ঠিক, তো টি কেটে গেল, মাইনাসটাকে যদি ব্যালেন্স করে দিই তাহলে কিরকম দাঁড়ালো, মাইনাসটা ব্যালেন্স হলে এটাকে লিখলাম মাইনাস m1v1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল m1u1 ইকুয়ালস টু m2v2 মাইনাস m2u2। এবার আমি কি করছি, এই ইউ এর টার্ম গুলোকে বাদিকে রাখলাম আর ভি এর টার্ম গুলো ডান দিকে নিয়ে চলে গেলাম, তার মানে m1u1 এটাকে লেফট সাইডে রাখলাম আর এই u2 টার্মটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস হয়ে গেল m2u2 ইজ ইকুয়াল টু ভি এর টার্মটাকে এদিকে নিয়ে এলে m1v1 প্লাস m2v2। এই যে ইকুয়েশনটা পেলাম, m1u1 কি বোঝায়, m1u1 মানে হচ্ছে ফার্স্ট অবজেক্টের বিফোর কলিশন মোমেন্টাম, সেরকম ভাবে m2u2 কি বোঝাবে, ফার্স্ট অবজেক্টের বিফোর কলিশন মোমেন্টাম। তার মানে এই যে পার্টটা বেরালো এদিকের পার্টটা, এটা হয়ে গেল বিফোর কলিশন টোটাল মোমেন্টাম। ঠিক সেরকম ভাবে m2v2, এই m1v1 এটা ছিল m1v1 টা কি হয়ে গেল আফটার কলিশন ওদের মোমেন্টাম, সেরকম ভাবে m2v2 হয়ে গেল আফটার কলিশন সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম। তাহলে এটা হয়ে গেল টোটাল মোমেন্টাম আফটার কলিশন, তাহলে বিফোর কলিশন টোটাল মোমেন্টাম আর আফটার কলিশন টোটাল মোমেন্টাম ইকুয়াল হয়ে গেছে, মানে সেম থাকলো। এটাই ছিল আমার ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম বলার কারণ যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ওদের টোটাল মোমেন্টাম রিমেন সেম থাকছে, সেই জন্য এটাকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছে। ক্লিয়ার আছে? এটাই অনেক সময় কোয়েশ্চেনটা এরকম ভাবেও বলে যে নিউটনস থার্ড ল কে অ্যাপ্লাই করে এই লটাকে প্রুভ করো কনজারভেশন অফ। এখানে নিউটনস থার্ড ল অ্যাপ্লাই করেছিলাম বলেই এখানে এটা এফ, এটা মাইনাস এফ ফোর্স নিয়েছি, মানে ফার্স্ট অবজেক্টের উপরে এক্সপিরিয়েন্স ফোর্স মাইনাস এফ লিখেছি, সেকেন্ড অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স প্লাস এফ লিখেছি। তো এটা নিউটনস থার্ড ল অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য এটাকে নিউটনস থার্ড ল এর অ্যাপ্লিকেশন হিসাবেও দেখা হয়। বুঝেছি? নেক্সট টপিক আসছি ইম্পালসিভ ফোর্স। ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স ব্যাপারটা কি? ইম্পালস মানে বলছে কোনো একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স কোনো অবজেক্টের ওপরে খুব শর্ট টাইমে অ্যাক্ট করেছে। একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবো। সাপোজ ধোনি কোনো বল মারলো 6 এর জন্য, এই যে ও 6 মারছে, বল আর ব্যাটের কন্ট্যাক্ট টাইম ফ্র্যাকশন অফ সেকেন্ড, বলটা এসে লাগছে আর ছিটকে বেরিয়ে যাচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য বল ব্যাটে লেগেছে, কত জোরে হিট করছে স্টেডিয়ামের মাথায় বল পাঠিয়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট অফ ফোর্সটা টাইমের রেসপেক্টে খুব বেশি, তো এই রকম ফোর্সকে আমি ইম্পালসিভ ফোর্স বলবো। এবার এটার কোনো নিউমেরিক্যাল ভ্যালু হয় না যে সাপোজ স্যার 100 নিউটন হলে কি ওটা ইম্পালসিভ ফোর্স হবে, কি 1000 নিউটন বললে ইম্পালসিভ ফোর্স হবে, এরকম কোনো ব্যাপার না। 1 নিউটন মে বি ইম্পালসিভ ফোর্স ইফ দ্য টাইম ইজ সাপোজ 0.00001 সেকেন্ড, তাহলে টাইমের রেসপেক্টে ওয়ানটাও অনেক বড় হয়ে গেল, টি এর রেসপেক্টে ফোর্সের ভ্যালু, তাহলে ওটা ইম্পালসিভ ফোর্স হয়ে যাবে। আবার 1000 নিউটনও ইম্পালসিভ ফোর্স না ইফ দ্য টাইম ইজ সাপোজ 2 আওয়ার্স। টাইমের রেসপেক্টে আমাকে ফোর্সের ম্যাগনিটিউডটা চেক করতে হবে, সেটা যদি খুব বড় হয় তাহলে ওটাকে ইম্পালসিভ ফোর্স বলবো। আর ওই ফোর্স আর স্মল টাইম এর মানে মাল্টিপ্লিকেশনটা, প্রোডাক্টটাকে আমি বলবো ইম্পালস। তাহলে ইম্পালস হলো প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম, তার মানে ইউনিট হয়ে যাবে নিউটন সেকেন্ড, আর এই ফোর্সটাকে বলবো ইম্পালসিভ ফোর্স। তো এটা এক্সপ্রেশনটা কিরকম দাঁড়ায়,
দেখো ধরো সাপোজ একটা এম মাসের অবজেক্ট ছিল, এবার ওকে ওই ইউ ভেলোসিটিতে যাচ্ছিল, এবার ওকে ওর উপরে যে ফোর্সটা অ্যাক্ট করলো, ওর উপরে যে ফোর্সটা অ্যাক্ট করলো সেটাকে আমি বললাম এফ। এফ একটা ইম্পালসিভ ফোর্স, তাতে একটা ছোট্ট টাইমস টি তে ওর ভেলোসিটি বেড়ে ভি হলো। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এফ মানে সেটা লিখবো এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, নিউটনস ল অনুযায়ী। তাহলে দেখো এফ ইন্টু টি হয়ে গেল এম ভি মাইনাস এম ইউ। এইমাত্র বললাম এফ ইন্টু টি মানে ইম্পালসিভ ফোর্স ইন্টু স্মল টাইম ইজ ইম্পালস, তাহলে ইম্পালস হয়ে গেল ফর্মুলা এম ভি মাইনাস এম ইউ মানে কি চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে ইম্পালসের ফর্মুলা হয়ে গেল চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ইম্পালস ইজ চেঞ্জ ইন মোমেন্টাম এর সমান। ওকে, এবার আসছি কনসেপ্ট অফ লিফট। একটা লিফটের ফ্লোরে সাপোজ একটা লোক দাঁড়িয়ে আছে, একটা লোক লিফটের ফ্লোরে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে তার রিয়াকশনাল ফোর্স কি হবে? রিয়াকশনাল ফোর্স বলতে লোকটা তার নিজের ওয়েট এমজি স্ট্রেট লিফটের ফ্লোরে দিয়েছে, ওই গ্রাউন্ডকে দিয়েছে। তো অ্যাকর্ডিং টু নিউটন লিফটের ফ্লোরও ছাড়বে না, ওকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেবে। সেই অপোজিট ফোর্সটার নাম নর্মাল রিয়াকশনাল ফোর্স, ক্যাপিটাল আর বা ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। তো ফার্স্ট কন্ডিশন, যদি লিফট রেস্টে থাকে, লিফট যদি রেস্টে থাকে তাহলে আর ওপরের দিকে এমজি, নিচের দিকে এমজি ওয়েট ফ্লোরে দিচ্ছে, ফ্লোর ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা রিয়াকশন আর ওপরে তৈরি হচ্ছে। তো লিফটটা না ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, তার মানে আর আর এমজি পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এক নম্বর কন্ডিশনে যদি লিফট ইজ ইন রেস্ট কন্ডিশনে হয় তাহলে আর ইকুয়ালস টু এমজি হবে। ওকে, এবার দু নম্বর কেসটা আসছে, লিফট মুভিং আপওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন এ, এ অ্যাক্সিলারেশনে লিফট উপরের দিকে উঠছে। এবার কি হবে? তো দেখো এখানে লিফটের ভেতরে যে লোকটা আছে তার মাস সাপোজ এম, লিফট উপরে ওঠা মানে সেও এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছে, তাহলে তারও উপরের দিকে একটা এম ইন্টু এ ফোর্স তৈরি হয়েছে। সেটা কিভাবে ডিফাইন করবো? দেখো আর উপরের দিকে এমজি নিচের দিকে, সেই একই ছবি ফ্লোরে যখন দাঁড়িয়ে আছে। তো আগের বারে মানে কেস ওয়ানটায় আর আর এমজি দুটো সেম হওয়ায় না ওপরে উঠেছে না নিচে নেমেছে, এবার বলছে ওপরে উঠছে, তার মানে আর এমজির থেকে বড়। তাহলে কিরম লিখবো? দু নম্বর কেসটায় আর মাইনাস এমজি, আর উপরের দিকে এমজি নিচের দিকে আর বড় তাই উপরে গেছে, তাই আর মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। দ্যাট মিনস আর ইকুয়ালস টু এমজি প্লাস এম এ। এটা হলো দু নম্বর কন্ডিশন। এবার আসছি তিন নম্বর কন্ডিশন। তিন নম্বর কন্ডিশন মানে লিফট মুভিং ডাউনওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন। মানে এবারে লিফট এ অ্যাক্সিলারেশনে নিচে নামছে, তার মানে আমার মাস এম, আমার উপরে অ্যাক্সিলারেশন এ কাজ করছে, তার মানে আমার উপরে একটা ডাউনওয়ার্ড ফোর্স এম এ কাজ করছে। তাহলে এক্ষেত্রে লিফটের ফ্লোরে যে আমার ওয়েটটা এমজি কাজ করছিল, নর্মাল রিয়াকশন উপরে কাজ করছিল, এবার নিশ্চয়ই এমজি আর এর থেকে বড়, তাই রেজাল্টেন্টলি নিচে নেমে গেছে। তাহলে এবার লিখবো তিন নম্বর কেসটায় mg minus r, that is your ma। তার মানে r এবার দাঁড়ালো mg minus ma। এই তিনটেই বেসিক কেস হয়, এই একটা, এই একটা, এই একটা। হয় লিফট রেস্টে আছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, তাহলেও অ্যাক্সেলারেশন জিরো। মানে এ জেনিহাও যদি জিরো হয়, অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে অলওয়েজ আর ইকুয়ালস টু এমজি। সেরকম ভাবে এ অ্যাক্সেলারেশনে উপরে উঠলে এটা, এ অ্যাক্সেলারেশনে নিচে নামলে এটা। এই যে রিয়াকশন ফোর্সটা, এটা বেসিক্যালি আমরা যে ফোর্স এক্সপিরিয়েন্স করি সেই এক্সপিরিয়েন্স ফোর্স। আমরা যদি নাগরদোল্লা চড়ি, মানে নাগরদোল্লা মানে রোলার কোস্টারটা যদি চড়ি, তাহলে খেয়াল করবে রোলার কোস্টার যখন নিচের দিকে নামে আমাদের মনে হয় সিটটা আমার নিচ থেকে চলে গেল, মানে আমি উড়ে গেলাম। এই যে উড়ে গেলাম মানে নিজেকে হালকা ফিল হয়। কেন? যেই লিফটটা নিচের দিকে বা রোলার কোস্টারটা নিচের দিকে নামছে, আমার রিয়াকশনাল ফোর্স এমজি মাইনাস এম হয়ে গেছে। সাপোজ আমার ওয়েট 72 কেজি, তো আমি গ্রাউন্ডকে কন্টিনিউয়াসলি 72 কেজি দিচ্ছি, গ্রাউন্ড আমাকে 72 কেজি দিচ্ছে। এই 72 কেজিটা আমি অলওয়েজ এক্সপিরিয়েন্স করছি, তার জন্য এটা আমার কাছে নর্মাল।
এবার সামহাও যদি এই রিয়াকশনটা 72 এর জায়গায় 52 হয়ে যায়, তাহলে আমার নিজেকে হালকা মনে হবে, যেটা এই কেসে হচ্ছে। যখনই এই ওপরে মানে নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশন নিয়ে, তখন আর দেখছি mg মাইনাস এম হয়ে যাচ্ছে। mgটা সাপোজ 72, এইটা সাপোজ 20, তাহলে হঠাৎ করে 52 রিয়াকশন পাচ্ছে। তো আমি তো 72 পেয়ে পেয়ে অভ্যস্ত, হঠাৎ করে 52 বলে হালকা মনে হবে। তাই যদি এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে নেবে, হালকা মনে হয়। সেরকম ভাবে ওপরের দিকে উঠলে আবার দেখো অ্যাড হয়ে যায়, মানে ওয়েটটা আরো হেভি মনে হয়। বুঝা গেল? তাহলে এটাই আমার এক্সপিরিয়েন্স, সেটাই আমার রিয়াকশনাল ফোর্স। তাহলে লিফট দাঁড়িয়ে থাকলে বা ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে আমার রিয়াকশন কিরকম? রিয়াকশনাল ফোর্স এমজির সমান, উইচ ইজ বেসিক্যালি নর্মাল রিয়াকশন। যদি লিফট ওপরে ওঠে তাহলে আমার রিয়াকশন কিরকম? হেভিয়ার রিয়াকশন, বেড়ে গেছে। আর লিফট যদি নিচে নামে তাহলে আমার লাইটার এক্সপিরিয়েন্স হবে। বুঝা গেল? এবার একটা 4 নম্বর কেস বানাচ্ছি। সাপোজ লিফটের তার ছিঁড়ে গেছে, 20 তলা উপরে লিফটে ছিল, লিফটের তারটা কেউ কেটে দিয়েছে, ছিঁড়ে গেছে। লিফটটা তাহলে ফ্রি ফল হচ্ছে, তাহলে লিফট এবার জি অ্যাক্সিলারেশনে পড়ছে, তাহলে ওর রিয়াকশন কি হবে? তো আমার রিয়াকশনাল ফোর্সের তো একটাই ফর্মুলা, যদি নিচে নামে আর ইজ ইকুয়াল টু mg মাইনাস এম এ লিখবো। তাহলে এটাই যদি লিখি আর ইকুয়াল টু mg মাইনাস এম এ, তাহলে এটা এরকম দাঁড়াবে mg মাইনাস এম, এটাও তো জি, তাহলে mg মাইনাস mg মানে রিয়াকশন জিরো। তার মানে ফ্রি ফল অবজেক্টের ক্ষেত্রে রিয়াকশন জিরো, মানে ওয়েটলেস ফিলিং হবে। তাহলে ফ্রি ফল অবজেক্টের উপরে যদি আমরা থাকি বা ওর ভেতরে যদি থাকি, তাহলে আমরা ফ্রি ফল অবজেক্টের জন্য মানে আমাদের এক্সপিরিয়েন্সটা ওয়েটলেস কন্ডিশনে পৌঁছবে। তাহলে এটা নর্মাল কন্ডিশন, এটা হেভিয়ার কন্ডিশন, এটা লাইটার কন্ডিশন, এটা ওয়েটলেস কন্ডিশন। ওকে, আচ্ছা এবার ধরো কোনো কারণে একটা 5 নম্বর কেস বানাচ্ছি এরকম, যে লিফট নিচে নামছে উইথ অ্যাক্সিলারেশন এ, বাট এই এটা গ্রেটার দ্যান জি, মানে জি এর থেকেও বেশি স্পিডে, জি সাপোজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ও 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিচে নামছে, তাহলে কি হবে? বেসিক্যালি আমি যদি ফ্রি ফল হই, তখনই আমি গ্রাউন্ডে জাস্ট টাচ হয়ে থাকি, আমি কোনো ওয়েট দিই না। এবার যদি এর থেকেও স্পিডে লিফট নেমে যায়, তাহলে আমি কি হবে? উপরে উঠে যাবো, লিফটের ফ্লোরে গিয়ে আমার মাথাটা আটকাবে, এবং লিফটের ফ্লোরটা আমার মাথাকে চেপে নিচের দিকে নামাবে। বুঝেছি? আমরা হাওয়ায় থাকবো তখন। এবার আসছি ফোর্সের নিউমেরিক্যাল। ধরো ফার্স্ট নিউমেরিক্যালটা এরকম দিয়েছি, তিনটে অবজেক্ট আছে যারা নিজেরা স্ট্রিং দিয়ে কানেক্টেড। এই নিচের এই সারফেসটা স্মুথ, যেহেতু আমি বললাম ফ্রিকশন ছাড়া পার্টটা প্রথমে তৈরি করব। এটা সাপোজ 5 কেজি, এটা 3 কেজি অ্যান্ড এটা 2 কেজি। এই তিনটে ব্লক আছে যারা ইন্ডিভিজুয়ালি স্ট্রিং দিয়ে কানেক্টেড। এবার বলছে এই অবজেক্টটাকে 30 নিউটন ফোর্স দিয়ে আমি পুল করছি, তাহলে এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে, অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম কত, আর টেনশন অফ দ্য ইচ কেবিল। সাপোজ এই কেবিলটার টেনশন হচ্ছে T1, এই কেবিলটায় টেনশন হচ্ছে T2, তাহলে এই T1 and T2 টা বার করতে হবে। এই হচ্ছে আমার কোশ্চেন। ওকে, কিভাবে করব? দেখো, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই অবজেক্টটা তো স্মুথ সারফেসে আছে, তার মানে মুভ হবেই। তাহলে কত নেট ফোর্সের জন্য মুভ হবে? এখানে এই যে 30 নিউটনটা দেওয়া হয়েছে, একে আটকানোর মতো কেউ নেই। ফ্রিকশন থাকলে অপোজ হতো, কিন্তু ফ্রিকশন নেই, মানে একে আটকানোর কেউ নেই। তাহলে আমার নেট ফোর্সটাই হয়ে গেল 30 নিউটন। এটা আমার ফার্স্ট কাজ হবে, যে সবসময় নেট ফোর্স বার করা। এখানে যেমন এটাই নেট ফোর্স, যেটা অ্যাপ্লাইড ফোর্স দেওয়া আছে, কারণ একে আটকানোর কোনো ফোর্স নেই বা এর অপোজিট ডিরেকশনে কোনো ফোর্স কাজ করছে না, তাহলে এফটাই হয়ে গেল 30 নিউটন। এবার এফ ইকুয়ালস টু আমরা জানি ক্যাপিটাল এম এ হয়। ক্যাপিটাল এম বলছে, ক্যাপিটাল এম কেন কথাটা বললাম? ক্যাপিটাল এম বলতে চাইছি আমি সেই মাসটা যারা এই 30 নিউটনের জন্য মুভ হচ্ছে। তো এই 30 নিউটন দিয়ে পুল করলে 5 কেজিও মুভ হবে, ও 3 কেজিকে টানবে এও মুভ হবে, 2 কেজিকে টানবে এও মুভ হবে, তাহলে সবকটা মাসই মুভ হবে। তাহলে সবকটা মাসের সামেশন লিখবো। তাহলে ফোর্সের জায়গায় লিখে দিলাম 30, মাসের জায়গায় হয়ে গেল 2 + 3 + 5। যারা যারা এই মুভমেন্টে পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকের মাস লিখবো। তাহলে দেখো অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল 30 ডিভাইডেড বাই এটা 3 + 2 5, 5 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা আনসার তো আমাদের হয়ে গেল।
3 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। এবার আসছি টেনশন। টেনশন কি করে বার করবো, দেখো টেকনিক। আমি যে কোনো একটা অবজেক্টকে হেডিং করছি, সাপোজ 5 কেজি কে হেডিং করলাম, 5 কেজি ব্লকটার কথা ভাবছি। তো এই 5 কেজি ব্লকটা এদিকে পুলড হচ্ছে উইথ আ ফোর্স কত, 30 নিউটন। আর একে আটকাচ্ছে কে, এই যে এখানে স্ট্রিংটা আছে সে ওকে আটকানোর চেষ্টা করছে, বলছে ভাই যাস না, এখানে আরো ওয়েট আছে, ওদেরকে নিয়ে যেতে হবে। তাহলে এ একটা এদিকে টেনশন তৈরি করে দিয়েছে, কিন্তু তাও তো আলটিমেটলি এ অ্যাক্সিলারেশন এদিকে মুভই হয়েছে। তার মানে নিশ্চয়ই এই ফোর্সটা মানে 30 নিউটনটা এই টেনশনকে ওভারকাম করে গেছে। তাহলে 30 নিউটন ফোর্সটা ইজ গ্রেটার দেন T1। তাহলে 30 মাইনাস T1 ইকুয়ালস টু ইটস MA। ইটস MA বলতে 5 কেজি করছি, তো 5 কেজির MA লিখবো। তাহলে কিরকম দাঁড়ালো, 30 মাইনাস T1 ইকুয়ালস টু 5 ইন্টু অ্যাক্সিলারেশন বার করেছিলাম 3। তাহলে T1 এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের কাছে, T1 দাঁড়ালো 30 মাইনাস 15 মানে 15 নিউটন। এবার যদি আমি 3 কেজি কে হেডিং করতাম তাহলে কি দাঁড়াতো, 3 কেজি ব্লকের জন্য যদি আমি ক্যালকুলেশনটা ভাবি, দেখো 3 কেজি ব্লকের জন্য এই রোপটা ওকে আবার এদিকে টানছে, যে চ চ আগে 5 কেজি বেরিয়ে যাচ্ছে চ। তার মানে 5 কেজির জন্য এই রোপটা এদিকে টেনশন তৈরি করেছিল, 3 কেজির জন্য ওই টেনশনই, খালি ডাইরেকশনটা অপোজিট হয়ে গেছে। তার মানে টেনশন একটা ফোর্স ম্যাগনিটিউডের ডিরেকশন আছে, কিন্তু এর ডিরেকশনটা মনে করব সবসময় যে কার রেসপেক্টে দেখছি সেই হিসেবে টেনশনের ডিরেকশন। 5 কেজির জন্য টেনশনের ডিরেকশন এদিকে ছিল, আবার 3 কেজির জন্য টেনশনের ডিরেকশন দেখছি এদিকে, ঠিক আছে। তার মানে এর টেনশনের ডিরেকশন অলওয়েজ ডিপেন্ড করছে কার রেসপেক্টে দেখছি। তো এর T1টা এদিকে একে টানছে, এই T1 ফোর্সটা, আর আটকানোর চেষ্টা কে করছে, এখানে যে T2 ফোর্সটা আছে তাও তো এদিকে মুভ হয়েছে, তার মানে T1 নিশ্চয়ই বড়। তাহলে এর ক্ষেত্রে লিখছি T1 মাইনাস T2 ইকুয়ালস টু ইটস MA। ইটস MA মানে এই 3 কেজির MA। T1 এর ভ্যালু আমি বসিয়ে দিই 15, তাহলে 15 মাইনাস T2 ইকুয়ালস টু 3 ইন্টু 3 মানে 9। তাহলে T2 দাঁড়ালো 15 মাইনাস 9 করে 6 নিউটন। তাহলে আমার সবকটা আনসার হয়ে গেল। এখানে একটা বলার জিনিস, যদি আমি 2 কেজি কে হেডিং করতাম তাহলে কি হতো, আমি 2 কেজি কে হেডিং করলে দেখো 2 কেজি কে এই রোপটা খালি এদিকে টানছে, আর কোনো ফোর্স নেই। তাহলে T2টা ইটস MA হতো। ইটস MA বলতে 2 কেজির MA, তাহলে 2 ইন্টু 3 6 নিউটন। দেখো আমরা অলরেডি আগে বার করেই নিয়েছিলাম T2 এর ভ্যালু, ওইভাবেও বার করা যেত, এইভাবেও বার করা যেত, ঠিক আছে। একই রোপে এদিক দিয়ে দেখি এদিক দিয়ে দেখি, ক্যালকুলেশনে একই টেনশন আসবে। ওকে, এবার নেক্সট সাম করি। নেক্সট একটা সাম দেখছি, সাপোজ এখানে একটা পুলি আছে ফিক্সড করা, মাসলেস ওয়েটলেস যা বলবে, ফ্রিকশনলেস পুলি একটা। এই পুলিটাকে ঘুরিয়ে দুটো অবজেক্ট রেখেছি, এখানে একটা 3 কেজির ব্লক আছে আর এখানে একটা সাপোজ 2 কেজির ব্লক আছে। বলছে সিস্টেমের অ্যাক্সিলারেশন কত আর টেনশন অফ দ্য স্ট্রিং কত। ফ্রিকশনলেস, তো 3 কেজি এদিকে বেশি হেভি, মানে 3 কেজির এমজি একে আলটিমেটলি এদিকে ঘুরিয়ে এইরকম ভাবে ফেলবার চেষ্টা করবে, সেই অ্যাক্সিলারেশনটা এর হলো। তাহলে আমি ফার্স্ট কাজ বলেছিলাম নেট ফোর্স বার করা, এফ নেট। এফ নেট কি হবে, দেখো এর এমজি 3 কেজির এমজি একে এখানে ফেলার চেষ্টা করছে, 2 কেজির এমজি একে এদিকে ফেলার চেষ্টা করছে, বাট অবভিয়াসলি 3 কেজির এমজি বেশি, তাই জন্য এ ঘুরে গিয়ে ওদিকে পড়বে উইথ অ্যাক্সিলারেশনে। তাহলে এফ নেটটা হয়ে যাবে এর 3 কেজির এমজি মানে 3G আর এর 2G সাবট্রাকশন, কারণ 2Gটা আটকানোর চেষ্টা করেছিল, 3 কেজি বেশি বলে এদিকে পড়েছে। তাহলে 3G মাইনাস 2G মানে G, মানে ধরো G এর ভ্যালু 10 বসালে 10 নিউটন। তাহলে এফ নেটের জায়গায় ক্যাপিটাল এম এ বসাবো, তাহলে ক্যাপিটাল এম এ ইকুয়ালস টু 10। তার মানে এ বেরিয়ে গেল, ক্যাপিটাল এম বলতে দুটো মাসের সাম লিখবো, যেমন দুজনেই পার্টিসিপেট করেছে, তার মানে 10/5 which is 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার টেনশন কি করে বার করবো, সাপোজ 3 কেজি কে যদি আমি হেডিং করতাম, 3 কেজি কে যদি আমি হেডিং করতাম, 3 কেজির দেখো এমজি একে ফেলার চেষ্টা করছে, টেনশন কি করছে, আটকানোর চেষ্টা করছে, যা পড়িস না এদিকে আরো জিনিস আছে, সেই জন্য পড়ার থেকে আটকানোর চেষ্টা করছে, তার পড়েই তো যাচ্ছে কারণ এটা বেশি ভারী। তাহলে এর এমজি
মাইনাস টেনশন ইকুয়ালস টু ইটস এম এ। ইটস এম এ বলতে এই 3 কেজির এম এ, তাহলে এম জি বলতে এম জি 10, তাহলে এটা 30 হয়ে গেল, মাইনাস টেনশন ইকুয়ালস টু এম বলতে সেই 3 আর অ্যাক্সিলারেশন বার করেছি 2, টি1 বেরালো বা টি বেরালো 30 মাইনাস 6 করে 24 নিউটন। এটা যদি আমি 2 কেজি কে হেডিং করতাম তাহলে কি আসতো? হ্যাঁ আসতো। 2 কেজি কে হেডিং করলে ওর এমজি নিচের দিকে, টেনশন উপরের দিকে, এর অবশ্যই টেনশন বড় সেই জন্য উপরে উঠে গেছে, তাহলে এর জন্য লিখতাম টেনশন মাইনাস এমজি ইকুয়ালস টু ইটস এম এ। তাহলে টেনশন বেরাতো এম এ মানে হচ্ছে 2 ইন্টু অ্যাক্সেলারেশন 2 প্লাস এমজি মানে 2 ইন্টু জি 10, তাই 20, দেখো 20 2 টু 4 প্লাস 20 মানে 24। আগেও যা ছিল, আগেও যা বার করেছি এখনো তাই তাই বেরোনোর কথা, কারণ বললাম একটা রোগ সেটা পুলি ওভার হয়ে গেলেও রোগটা যেহেতু সিঙ্গেল তাই টেনশনও সেম থাকবে। ওকে, নেক্সট ইনক্লাইন প্লেনের অঙ্কগুলো এখন করাচ্ছি না, কারণ ফ্রিকশন চ্যাপ্টারে গিয়ে ইনক্লাইন প্লেনটা করাবো, তখন ওর নিউমেরিক্যাল গুলো দেবো। এখানে নিউমেরিক্যালে কি বলছে যে একটা হেভি মেশিন গান ফায়ার করছে 50 বুলেটস ইন 5 সেকেন্ড, মানে পার সেকেন্ডে বেসিক্যালি 10টা করে বুলেট মারছে। প্রত্যেকটা বুলেটের আবার মাস বলে দিয়েছে 100 গ্রাম, তাহলে 10টা বুলেটের জন্য ও 10 ইন্টু 100 এত গ্রাম মাস, আর বুলেটের ভেলোসিটি বলে দিয়েছে দেখো 500 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো টোটাল মাস ইন্টু ভেলোসিটি। যদি 500 করি, মানে একটা বুলেটের বেসিক্যালি যদি করি 100 গ্রাম, ওটাকে কেজিতে করতে হবে 1000 দিয়ে ডিভাইড করে, এটা হলো একটা বুলেটের মাস ইনটু একটা বুলেটের ভেলোসিটি, দ্যাট ইজ মোমেন্টাম। এবার 10খানা বুলেট ফায়ার হয়েছে, তাহলে এইটা হয়ে গেল টোটাল মোমেন্টাম অফ দা বুলেট। আমাকে বলেছে তাহলে গানের মোমেন্টাম, মানে গানের কি মোমেন্টাম হবে সেটা বার করো, আর রিকয়েল ভেলোসিটি আর রিকয়েল ফোর্স। তাহলে কোনো বুলেট ফায়ার বা ক্যানন থেকে গোল্লা বেরাচ্ছে এগুলোর ক্ষেত্রে কি মনে রাখবো? দেখো, বুলেট ফায়ার করার সময় বুলেটটা ফায়ারের আগে গানেরও কোনো ভেলোসিটি বা কিছু ছিল না, বুলেটেরও কিছু ছিল না, তার মানে ওদের ভেলোসিটি বিফোর ফায়ারিং দুটোই জিরো ছিল মোমেন্টাম, সে বুলেটেরও হোক আর গানেরও। আফটার ফায়ারিং বুলেটের মাস ইন্টু ভেলোসিটি সাপোজ এম রকম লিখলাম, সেক্ষেত্রে গানের হয়ে গেল ক্যাপিটাল এম ক্যাপিটাল বি, কিন্তু বুলেট যেদিকে যাবে গান তার অপোজিটে যাবে, তার মানে অপোজিট, সেটা বোঝানোর জন্য এরকম। তাহলে এখান থেকে পেলাম স্মল এমবি মানে হচ্ছে ক্যাপিটাল এমবি, এটা অলওয়েজ ট্রু, সেটা গান ফায়ার বা ক্যানন হোক সবার ক্ষেত্রেই এই জিনিসটা আমরা কারেক্ট করব, যে ক্যাপিটাল এমবি আর স্মল এমবি ইকুয়াল করব। তো এখানে স্মল এমবির ডেটা আমার কাছে আছে, আমরা বার করে নিয়েছি। কত বেরিয়েছে ক্যালকুলেট করে নি একটু, দুটো কাটলাম, এখানে একটা কাটলাম, 10 10 100, 100 ইন্টু 5 মানে 500। তো আমাকে গানটার রিকয়েল ফোর্স বার করতে বলেছে, ফোর্স মানে চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে গানের ফাইনাল মোমেন্টাম ক্যাপিটাল এমবি, ইনিশিয়াল মোমেন্টাম ছিল 0, আর পার সেকেন্ডে কাউন্ট করছি, তাহলে এটা 1 সেকেন্ড লিখলাম। তো ক্যাপিটাল এমবি আর স্মল এমবি তো সেম, তাহলে এই যে স্মল এমবি বার করেছি সেটাই ক্যাপিটাল এমবির ভ্যালু, তাহলে এটা 500, তাহলে 500 মাইনাস 0/1 মানে 500, এত নিউটন হয়ে গেল আমার ফোর্সের রিকয়েল ভ্যালু, মানে গানটা এত ফোর্সে পেছনের দিকে আসবে হেভি মেশিন গানটা। এবার ভেলোসিটি যদি বার করতে বলে গানের, গানের মাস বলে দিয়েছে 20 কেজি, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এমবি যদি আমি 500 লিখি, ক্যাপিটাল এমবি যদি 500 লিখি, তাহলে ভি বেরিয়ে যাবে 500 ডিভাইডেড বাই গানটার মাস 20 কেজি, এই করে ক্যালকুলেট বেরিয়ে গেল, কাটলাম 25 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, যে একটা বম এক্সপ্লোর করে 3টে টুকরোয় ব্রেক হয়ে গেছে, প্রথম দুটো টুকরো রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার আছে, ওদের মাস রেশিও 1:1:3, তার মানে এটার মাস এম, এটার মাস এম, তাহলে এর অপোজিটে গেছে এই 3 নম্বর মাসটা, সেটা হচ্ছে 3m মাস। এর ভেলোসিটি দিয়ে দিয়েছে, এর দুজনের ভেলোসিটি সেম, দুজনেই লিখলাম সাপোজ এমইউ এমইউ, এরা রাইট অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে। তো বলছে থার্ড মাসটার ভেলোসিটি কত, তো এর মোমেন্টাম আর এর মোমেন্টাম অ্যাড করব, যেটা বেরাবে
সেই মোমেন্টামটা নিশ্চয়ই এর ইকুয়াল আর অপোজিট, কারণ আমায় তো মোমেন্টাম জিরো হতে হবে, বিকজ গান ফায়ারের আগে বা বম এক্সপ্লোডের আগে টোটাল মোমেন্টাম জিরো থাকে, তাহলে ফাইনাল মোমেন্টাম জিরো হতে হবে। তাহলে সাপোজ এটাকে আমি P1 বললাম, এটাকে P2 বললাম, এটাকে P3 বললাম, তাহলে ভাই সামেশন অফ P1 প্লাস P2 প্লাস P3 শুড বি জিরো। তো আমরা কি করে ক্যালকুলেশনটা করব? প্রথমে এই P1 আর P2 রেজাল্টেন্ট বার করছি। P1 আর P2 রেজাল্টেন্ট কি হয় লিখতে পারি? রেজাল্টেন্ট উইল বি রুট ওভার P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2PQ cos 90, ওটা তো জিরো হয়ে যায়, P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার, তাহলে রাইট অ্যাঙ্গেলে থাকলে P1 P2 কেও ভ্যালু সেম, তাহলে রুট টু টাইমস অফ একটা লিখে দিই, রুট টু ইন্টু mu। এটা আমার দাঁড়ালো ওই বোমের যে দুটো টুকরো রাইট অ্যাঙ্গেলে গেছে তাদের নেট মোমেন্টাম বা রেজাল্টেন্ট মোমেন্টাম। তো এরকম কোনো জায়গা থেকে হলো, এই রেজাল্টেন্ট মোমেন্টামটা শুড বি ইকুয়াল অ্যান্ড অপোজিট অফ এর মোমেন্টাম, P3 মোমেন্টাম। তাহলে R ইকুয়ালস টু P3 করছি, আর এর ভ্যালু হচ্ছে রুট টু ইন্টু mu, P3 ভ্যালু হচ্ছে 3m এর মাস, আর ভেলোসিটিটা তো জানতে চাইছে v ড্যাশ, mm কাটলাম, তাহলে v ড্যাশ দেখো রুট টু বাই থ্রি ইউ, এটা হলো আমার থার্ড পার্টিকেলটার ভেলোসিটি। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছে, একটা 940 কেজির লিফট রয়েছে, তাতে একটা 60 কেজির ম্যান, মানে লিফট সমেত লোকটা 1000 কেজি হয়ে গেছে। এবার বলছে এই কেসগুলোয় টেনশন অফ দ্য কেবিল, ওই যে লিফটের রিয়াকশনাল ফোর্সটা বার করেছিলাম, সেই রিয়াকশনাল ফোর্সটাই টেবিলের টেনশনের মতো কাজ করবে। মানে লিফটটা যে ঝুলে রয়েছে, তো ও লিফটটা যে কেবিল রডটা দিয়ে ঝুলছে, সেই কর্ডটার টেনশন ওই যে আমরা রিয়াকশন ফোর্স তৈরি করেছিলাম R ইকুয়ালস টু mg বা mg প্লাস m mg মাইনাস m তার সমান হয়। ফার্স্ট কেস লিফট ইজ ইন রেস্ট, লিফট ইজ ইন রেস্ট হলে R ইকুয়ালস টু mg করবো, m সাপোজ 1000 কেজি আর g 10, মানে 10,000, 10 টু দি পাওয়ার 4 লিখে দিলাম, এত নিউটন। এটাই 2 নম্বর কেস বলছে মুভিং আপওয়ার্ড উইথ ইউনিফর্ম ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। আপওয়ার্ডের ফর্মুলা কি? R ইকুয়ালস টু আমরা জানি mg প্লাস ma হয়ে যায়, বেড়ে যায়। কিন্তু এখানে একটা নোট করো, ওরা বলছে ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে তো অ্যাক্সিলারেশন জিরো, তাহলে অ্যাক্সিলারেশন জিরো হলে তো R ইকুয়ালস টু mg এর সমান হবে, মানে এটাই বেরোবে 10⁻³ নিউটন। ওকে, 3 নম্বরটা বলেছে মুভিং ডাউনওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন, তাহলে R ইকুয়ালস টু mg মাইনাস ma, তাই না? নিচে আমরা এই ফর্মুলা লিখেছি। এবার ভ্যালুস গুলো বসাবো, m ছিল 1000টা কমন নিলাম, g10, আর অ্যাক্সিলারেশন রয়েছে 2 মিটার পার সেকেন্ড, 8 ইন্টু 1000 মানে 8000 তো নিউটন। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। এর পরের দিন আমরা ফ্রিকশনের পার্টটা করব, এবং তারপরে ফ্রিকশন আর ফোর্স মেলানো প্রচুর অঙ্ক রয়েছে, এরপরে আমরা সেগুলো প্র্যাকটিস করবো। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে, ধোনি স্ট্রাইক আ বল ফর 6, তার মানে বলটা এরকম এসছে, হয়তো এখানে ব্যাট ছিল, এরকম ছিটকে বেরিয়ে গেছে। কেন এরকম করলাম দেখো, বলছে যে স্ট্রাইক উইথ ব্যাট আর ডিফ্লেক্টেড বাই 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে। ওকে, আমি এটাকে মিডল দিয়ে ভাগ করে দিলাম, মানে 45 হয়ে গেল, তাই না? এই অ্যাঙ্গেলটা 45, ওই অ্যাঙ্গেলটা 45। বল এই এসছে, এই গেছে। আমি ইম্পালস যে বার করতে বলেছে, ক্যালকুলেট দ্য ইম্পালস, ইম্পালস মানে আমি জানি চেঞ্জ অফ মোমেন্টাম, ডেল চেঞ্জ অফ মোমেন্টাম। কিন্তু এখানে এই যে চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা তো কোনো একটা পার্টিকুলার ডিরেকশন হয়, এর ডিরেকশন আলাদা, এর ডিরেকশন আলাদা, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম লিখবো কি করে? তাই জন্য এই যে mu ছিল ভেলোসিটি, আর ভেলোসিটি u আর মাস m, দ্যাট ইজ mu মোমেন্টাম, আর এখানে ফাইনালি mv হয়ে গেছে সাপোজ, দ্যাট ইজ mv মোমেন্টাম। তো এটাকে একটা লিনিয়ার ডিরেকশন, সাপোজ এই ডিরেকশনে ক্যালকুলেশন করতে শুরু করছি। তাহলে প্রথমে mu ছিল এই ডিরেকশনে, এটা যদি থিটা 45 ডিগ্রি হয়, তাহলে এটাকে লিখবো mu cos 45, আপাতত cos থিটা লিখলাম।
এদিকে একটা কম্পোনেন্ট সাইন থাকবে, তবে আমার লাগবে না, আমি এই হরিজেন্টাল বরাবর ক্যালকুলেশন করছি। সেরকম এমবিরও এটাও তো 45 ডিগ্রি, তাহলে এমবিরও এদিকে একটা কম্পোনেন্ট হয়ে যাবে এমবি কস 45 মানে কস থিটা। তাহলে ইম্পালস চেঞ্জ অফ মোমেন্টাম মানে এবার আমি একটা পার্টিকুলার ডিরেকশনে করে নিয়েছি, তাহলে এটা আমি লিখতে পারি এম ইউ কস থিটা মাইনাস এমবি কস থিটা, বা এমবি কস থিটা মাইনাস এম ইউ কস থিটা, যেটা আগে লিখবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল এম ইউ কস থিটা। এবার কোয়েশ্চেনে বলেছিল যত জোরে বল লেগেছে তত জোরে রিটার্ন গেছে, তাই না? তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যা ফাইনাল ভেলোসিটিও তাই, তার মানে ইউ আর ভিটা সেম, তাহলে এগুলোকে একবারে 2mv cos থিটা লিখে দিতে পারবো। এবার জাস্ট ভ্যালু বসান, 2 মাস ফোর্স 100/1000, ভেলোসিটি হচ্ছে 18108 কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ডে করলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে দাঁড়াবে 30 মিটার পার সেকেন্ড। তো সেটা বসিয়ে দেবো, মাস হয়ে গেল, ভেলোসিটি হয়ে গেল, আর cos 45 1/2, এটা ক্যালকুলেশন করলাম, আমার আনসার এসে গেল। ঠিক আছে, এই হলো মোমেন্টাম বার করার রাস্তা। এটা যদি কোনো ওয়ালে সাপোজ এরকম বল এলো আর এইভাবেই একই স্পিডে চলে গেল, তাহলে সেক্ষেত্রে এম ভি আর এম ইউ জাস্ট দুটো অপোজিটে, তখন ইম্পালসটা ঠিক এটার মতো করে, খালি cos থিটা কম্পোনেন্টটা থাকবে না, 2mv বা 2mu ভাবে লিখে দেবো ইম্পালস বার করার সময়। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে।